চিন্তা করি, লেটস সে এটি একটি সার্কেল বা একটি বৃত্তপথ। আমরা যখন কোন একটা বস্তুকে একটি বৃত্তপথে ঘুরাই তখনই আসলে কেন্দ্রমুখী ত্বরণের উদ্ভবটা ঘটে। আমি যদি বলি এটা যখন একটা বৃত্তপথ, নিশ্চয়ই এই বৃত্তের একটা সেন্টার থাকবে। যে কোনো একটা বৃত্তপথ থাকা মানে তার একটা সেন্টার থাকবে। এইটা হচ্ছে সেই বৃত্তের কেন্দ্র, এবং সেটা যদি কেন্দ্র হয়, এইটা হচ্ছে সেই বৃত্তের ব্যাসার্ধ। ধরে নিলাম লেটস সে এটা হচ্ছে আর এই বৃত্তের ব্যাসার্ধ। বৃত্তাকার পথে আবর্তনত কোনো বস্তু, লেটস সে আমি ধরে নিলাম একটা বস্তু এই বৃত্তাকার পথে আবর্তন করছে। সে যখন বৃত্তাকার পথে আবর্তন করবে, বৃত্তাকার পথে আবর্তনরত কোনো বস্তুর বৃত্তের ব্যাসার্ধ বরাবর কেন্দ্রের দিকে, দ্যাট মিন্স এটা যদি বৃত্তের ব্যাসার্ধ হয়, এই যে ব্যাসার্ধ বরাবর কেন্দ্রের দিকে, এই দিকে যেই ত্বরণটা, তাকেই বলা হয় বেসিক্যালি কেন্দ্রমুখী ত্বরণ। তাহলে কেন্দ্রমুখী ত্বরণ হচ্ছে বৃত্তাকার পথে আবর্তনরত কোনো বস্তুর বৃত্তের ব্যাসার্ধ বরাবর কেন্দ্রের দিকে যেই ত্বরণ, সেটাই হচ্ছে কেন্দ্রমুখী ত্বরণ। এখানে স্পষ্টতই আমরা দেখতে পাচ্ছি যেহেতু ব্যাসার্ধ, এই যে ব্যাসার্ধটা সেটা যেহেতু সরল রৈখিক, তার মানে কেন্দ্রমুখী ত্বরণ ডেফিনেটলি একটি রৈখিক ত্বরণ। যদিও সেটা বৃত্তাকার পথ, বাট কেন্দ্রমুখী ত্বরণ বৃত্তাকার পথে হওয়া সত্ত্বেও সেটি কিন্তু কৌণিক ত্বরণ নয়। দ্যাট মিন্স এটি হচ্ছে কৌণিক গতির রৈখিক ত্বরণ। এখন আমাদেরকে দেখতে হবে কেন্দ্রমুখী ত্বরণের যেই ফর্মুলাটা বা যেই কেন্দ্রমুখী ত্বরণের যেই ফর্মটা, যেটা দিয়ে আমরা বিভিন্ন ম্যাথে ইউজ করব, সেই ফর্মটা আমরা কিভাবে এইখান থেকে ডিরাইভ করতে পারি। তো দেখো, আমি যদি ধরে নিই এইটা হচ্ছে কোন একটা বৃত্তের ব্যাসার্ধ, আমি যদি এটাকে নতুন করে ড্র করার চেষ্টা করি, সাপোজ এইটা হচ্ছে সেই বৃত্তাকার পথ, এইটা হচ্ছে সেই বৃত্তাকার পথের ব্যাসার্ধ, এবং এইটি হচ্ছে ব্যাসার্ধ। তো আমি যদি ব্যাসার্ধকে ভেক্টর দিয়ে চিহ্নিত করতে চাই, ডেফিনেটলি এটা হবে ব্যাসার্ধ ভেক্টর আর, এবং ব্যাসার্ধ ভেক্টরের দিকটা হবে কেন্দ্র থেকে বাইরের দিকে, ডেফিনেটলি কেন্দ্র থেকে বাইরের দিকে হবে ব্যাসার্ধ ভেক্টরের দিকটা। এইবার দেখো, আমরা যখন একক ভেক্টর পড়েছি, একক ভেক্টরের কনসেপ্ট থেকে আমরা জানি একক ভেক্টর কখন আমরা একক ভেক্টর পাই, কোনো একটা ভেক্টরকে তার মান দিয়ে ভাগ করলে। দ্যাট মিন্স আমি যদি ব্যাসার্ধ ভেক্টরটার একক ভেক্টর বের করতে চাই, আমাকে আর ভেক্টরকে তার মান দিয়ে ভাগ করতে হবে। ডেফিনেটলি যখন আমি আর ভেক্টরকে তার মান দিয়ে ভাগ করব, তখন আমি এই ব্যাসার্ধ ভেক্টরের একক ভেক্টরটা আমি পাবো। এবার দেখো, একক ভেক্টরকে আমরা যেহেতু ইটা ক্যাপ দিয়ে এক্সপ্রেস করি, আমরা লিখতে পারি ইটা ক্যাপ ইজ ইকুয়াল টু আর ভেক্টর ডিভাইডেড বাই আর। দ্যাট মিন্স এখান থেকে লেখা যায় আর ভেক্টর ইজ ইকুয়াল টু আর ইনটু ইটা ক্যাপ, যেখানে এই আরটা বোঝায় মান এবং এই ইটা ক্যাপটা বোঝায় দিক। এইবার দেখো, এই যে ব্যাসার্ধ ভেক্টরটা, সেটাকে যদি আমি একটু উপাংশে ভাগ করার চেষ্টা করি, দেখো আমাদের যেই দুইটা উপাংশ আমরা এখান থেকে পাবো, সেটা হচ্ছে এই বরাবর একটি উপাংশ, যেটাকে আমরা এক্স অক্ষের দিকের উপাংশের সাথে কনসিডার করতে পারি, এবং একইভাবে আমি ওয়াই অক্ষ বরাবর এই দিকে একটা উপাংশ পাবো। এবার দেখো, এই কোণটা যদি থিটা হয়, ডেফিনেটলি এইটা হবে আর কস থিটা, এবং এইটা হবে আর সাইন থিটা। দ্যাট মিন্স এক্স অক্ষের দিকে এটার উপাংশ হবে আর কস থিটা উপাংশের মান, এবং ওয়াই অক্ষের দিকে এটার উপাংশের মান হবে আর সাইন থিটা। এইবার দেখো, আমি যদি এই আর ভেক্টরটাকে যদি এক্সপ্রেস করতে চাই, আর ভেক্টর সমান লিখতে পারি আর cos থিটা, যেহেতু cos থিটা এক্স অক্ষের দিকে, এটাকে ভেক্টর বানানোর জন্য আমার আই ক্যাপ দিতে হবে দিক হিসাবে, এবং প্লাস আর sin থিটা, যেহেতু sin থিটা ওয়াই অক্ষের দিকে, তাকে ভেক্টর বানানোর জন্য জে ক্যাপ আমাকে অ্যাড করতে হবে। যখনই আমি আর cos থিটার সাথে আই ক্যাপ এবং আর sin থিটার সাথে জে ক্যাপ অ্যাড করলাম, দ্যাট মিন্স আমি ব্যাসার্ধ ভেক্টরটা পেলাম। এবার দেখো, কৌণিক গতিসূত্রে আমরা যেটা পড়েছিলাম সেটা হচ্ছে থিটা ইজ ইকুয়াল টু ওমেগা টি। কারণ কি, কৌণিক বেগ ওমেগা সমান আমরা জানি কৌণিক সরণ ডিভাইডেড বাই টাইম। তার মানে যখনই আমি এখান থেকে লিখতে পারবো থিটা ইজ ইকুয়াল টু ওমেগা টি। এইবার যদি এই থিটাকে যদি আমরা ওমেগা টি দিয়ে রিপ্লেস করে দিই, তাহলে হবে আর কস ওমেগা টি আই ক্যাপ প্লাস আর সাইন ওমেগা টি জে ক্যাপ। স্পষ্টতই এখান থেকে আমার আর কমন যায়, আর যদি কমন যায় আমি এখান থেকে লিখতে পারি cos ওমেগা টি আই ক্যাপ প্লাস সাইন ওমেগা টি জে ক্যাপ, যেটা হচ্ছে আমার আর ভেক্টর। এইবার দেখো, আমি যদি এই আর ভেক্টরটাতে এটার সাথে কম্পেয়ার করার চেষ্টা করি, এইটা এবং এইটা যদি কম্পেয়ার করার চেষ্টা করি, ডেফিনেটলি আর যেহেতু এটার মান ছিল, এই ক্ষেত্রে আরটা হবে তার মান, তাহলে এটার সাথে একটা দিক ছিল। দ্যাট মিন্স এই যে সম্পূর্ণ রাশিটা, সেটা প্রকাশ করবে আমার দিক। তার মানে আমি এই দুইটার কম্পারিজন থেকে আমি এখান থেকে লিখতে পারি ইটা ক্যাপ, যেই দিকটা সেটা হবে cos ওমেগা টি আই ক্যাপ প্লাস সাইন ওমেগা টি জে ক্যাপ। তাহলে আমি ব্যাসার্ধ ভেক্টরের দিকটা পেলাম। এবার দেখো, আমাদের কি বের করতে হবে, বেসিক্যালি কেন্দ্রমুখী ত্বরণ। আমি যেহেতু ব্যাসার্ধ ভেক্টর একটি সরণ ভেক্টর আর ব্যাসার্ধ ভেক্টর, আমরা জানি ব্যাসার্ধ ভেক্টর একটি সরণ ভেক্টর, আমি যদি সরণ ভেক্টরকে একবার ডিফারেন্সিয়েট করি তাহলে পাই বেগ ভেক্টর, এবং বেগ ভেক্টরকে যদি আমি একবার ডিফারেন্সিয়েট করি আবারও,
তাহলে পাই ত্বরণ ভেক্টর। দ্যাট মিন্স আমি যদি ব্যাসার্ধ ভেক্টর বা সরণ ভেক্টরকে একটানা দুইবার ডিফারেন্সিয়েট করি তাহলে আমি আমার আলটিমেটলি যেই ত্বরণ ভেক্টরটা সেটা পাই। তাহলে যেহেতু আমাদেরকে কেন্দ্রমুখী ত্বরণ বের করতে হবে, ডেফিনেটলি আমাকে এই আর ভেক্টর বা ব্যাসার্ধ ভেক্টরটাকে দুইবার ডিফারেন্সিয়েট করতে হবে। আমি যদি এটাকে ডিফারেন্সিয়েট করার চেষ্টা করি, আমরা প্রথমেই লিখি আর ভেক্টর ইজ ইকুয়াল টু আর cos থিটা বা cos ওমেগা টি আই ক্যাপ প্লাস আর সাইন ওমেগা টি জে ক্যাপ। এখান থেকে ওমেগা টিটা কিভাবে আসলো? এই যে থিটার পরিবর্তে যখন আমি ওমেগা টি পুট করলাম। এইবার দেখো আমি যদি এটাকে একবার ডিফারেন্সিয়েট করি পাই dr ডিভাইডেড বাই dt। সময়ের সাপেক্ষে যখনই আমি একবার ডিফারেন্সিয়েট করব তখন আমি যেটা পাবো সেটা হচ্ছে বেগ। এখান থেকে আমি লিখতে পারি বেগ ভেক্টর। দেখো যেহেতু এখানে আমি t এর সাপেক্ষে ডিফারেন্সিয়েট করছি, ডেফিনেটলি আমার r টা হবে কনস্ট্যান্ট। cos ওমেগা টি এটাকে যদি ডিফারেন্সিয়েট করি আমি পাই মাইনাস sin ওমেগা টি আই ক্যাপটা থেকে যাবে এবং ওমেগা টিকে ডিফারেন্সিয়েট করলে আমি ইনিশিয়ালি পাই আরো একটি ওমেগা। এইবার আসো প্লাস আরটা আমার এখানে থেকে যায়, sin ওমেগা টিকে ডিফারেন্সিয়েট করলে আমি পাই cos ওমেগা টি, আবার ওমেগা টিকে ডিফারেন্সিয়েট করলে আমি পাই ওমেগা এবং জে ক্যাপটা আমার যেভাবে আছে সেভাবেই থেকে যাবে। এইবার দেখো এখান থেকে আমি দ্যাট মিন্স ভি ভেক্টর সমান লিখতে পারি মাইনাস আর ওমেগা sin ওমেগা টি আই ক্যাপ প্লাস আর ওমেগা cos ওমেগা টি জে ক্যাপ। দেখো আমি যখন ব্যাসার্ধ ভেক্টর বা সরণ ভেক্টরকে একবার ডিফারেন্সিয়েট করলাম তখন আমি আমার কাঙ্ক্ষিত বেগ ভেক্টরটি পেলাম। যখনই আমাকে ত্বরণ ভেক্টর বের করতে হবে দ্যাট মিন্স আমি এই বেগ ভেক্টরকে আরো একবার ডিফারেন্সিয়েট করব। আমি আরো একবার যদি ডিফারেন্সিয়েট করি দ্যাট মিন্স তখন আমি পাবো ডিভি বাই ডিটি। এই ডিটি যখন আমি করলাম তখনই আমি আলটিমেটলি আমার ত্বরণ ভেক্টর যেটা সেটা পেলাম। এখান থেকে আমি লিখতে পারি, দেখো মাইনাসটা বসে যায়, আর এবং ওমেগা যেহেতু কনস্ট্যান্ট আর ওমেগা বসে যাবে। আমি যেহেতু টি এর সাপেক্ষে ডিফারেন্সিয়েট করছি, sin ওমেগা টিকে ডিফারেন্সিয়েট করলে আমি পাই cos ওমেগা টি, আবার ওমেগা টিকে ডিফারেন্সিয়েট করলে আমি পাই ওমেগা, দ্যাট মিন্স এটা হয়ে যাবে ওমেগা স্কয়ার তার সাথে আই ক্যাপ। একইভাবে আরটা বসে যাবে এখানে, ওমেগা বসে যাবে, cos ওমেগা টি এটাকে ডিফারেন্সিয়েট করলে আমি পাই মাইনাস sin ওমেগা টি তার সাথে জে ক্যাপ। ওমেগা টিকে যদি আমি আবার ডিফারেন্সিয়েট করি একটা ওমেগা আসবে, দ্যাট মিন্স এটা হয়ে যাবে ওমেগা স্কয়ার। দ্যাট মিন্স আমি যদি বেগ ভেক্টরকে ডিফারেন্সিয়েট করি আমি এই রাশিটা পাই এখান থেকে। আমি তাহলে আলটিমেটলি যেটা লিখতে পারি এ ভেক্টর সমান, এখান থেকে যদি মাইনাস আর ওমেগা স্কয়ার কমন নিই, আর ওমেগা স্কয়ার কমন নিই, তাহলে আমার যেই রাশিটা থাকে সেটা হচ্ছে cos ওমেগা টি আই ক্যাপ প্লাস sin ওমেগা টি জে ক্যাপ। এইবার দেখো এ ভেক্টর সমান মাইনাস আর ওমেগা স্কয়ার cos ওমেগা টি আই ক্যাপ প্লাস sin ওমেগা টি জে ক্যাপ। এটার ভ্যালু একটু আগে আমরা দেখতে পেলাম ইটা ক্যাপ, দ্যাট মিন্স এটার পরিবর্তে আমি বসাতে পারি ইটা ক্যাপ, যেটি হচ্ছে একটি একক ভেক্টর। এই ইটা ক্যাপ একক ভেক্টর ভেক্টর। এইবার দেখো এখান থেকে, সরি এখানে আমার একটু মিস্টেক, এ ভেক্টর হবে এটা, এ ভেক্টর। এ ভেক্টর সমান আমি লিখতে পারি মাইনাস আর ওমেগা স্কয়ার ইটা ক্যাপ। এই ইটা ক্যাপটা বেসিক্যালি কি বোঝায় দেখো, আমি যদি ইটা ক্যাপের দিকে তাকাই, এই ইটা ক্যাপটা ছিল আর ভেক্টরের একক ভেক্টরের দিক। তো কোন একটা ভেক্টরের যেই দিকে ক্রিয়া করে কোন একটা ভেক্টর, তার একক ভেক্টরটা ঠিক সেই বরাবরই ক্রিয়া করে। তার মানে এই ক্ষেত্রে ইটা ক্যাপটা আমার ডেফিনেটলি এই বরাবর ক্রিয়া করছে। ইটা ক্যাপ আর ভেক্টরের যে একক ভেক্টরটা সেটা এই দিক বরাবর আমার ইটা ক্যাপটা ক্রিয়া করছে, কারণ আর হচ্ছে ব্যাসার্ধ ভেক্টর, সেই ভেক্টরটার একক ভেক্টর ইটা ক্যাপ। কোন একটা ভেক্টর যেই দিকে ক্রিয়া করে তার একক ভেক্টরটা সেই দিকেই ক্রিয়া করে। এবার আসো এখান থেকে আমরা যেটা লিখতে পারি, আমার ইটা ক্যাপ হচ্ছে আর ভেক্টরের একক ভেক্টর, দ্যাট মিন্স এই দিকে। তার সামনে যখন একটা মাইনাস চলে আসলো তার মানে আমার বোঝায় ইটা ক্যাপটা যেই দিকে, মাইনাস বোঝায় এই ভেক্টরটা তার বিপরীত দিকে। যেহেতু এই ভেক্টর সমান মাইনাস আর ওমেগা স্কয়ার ইটা ক্যাপ, দ্যাট মিন্স ইটা ক্যাপ যেই দিকে তার সামনে একটা মাইনাস হওয়া মানে এই ভেক্টরটা ইটা ক্যাপের ঠিক বিপরীত দিকে। দ্যাট মিন্স আমার ইটা ক্যাপটা যদি এই দিকে হয় এই ভেক্টরটা হবে ডেফিনেটলি এই দিকে, এ ভেক্টর। দ্যাট মিন্স ব্যাসার্ধ বরাবর কেন্দ্রের দিকে আমার এই ভেক্টরটা পাবো। এই ভেক্টর যেহেতু ত্বরণ ভেক্টর, আমরা কেন্দ্রমুখী ত্বরণের সংজ্ঞাতেই বলেছিলাম বৃত্তের ব্যাসার্ধ বরাবর কেন্দ্রের দিকে যে ত্বরণ সেটাই হচ্ছে কেন্দ্রমুখী ত্বরণ। তার মানে স্পষ্টতই আমরা এখান থেকে দেখতে পেলাম এই যে যেই ত্বরণটা সেটার দিক যেহেতু বৃত্তের ব্যাসার্ধ বরাবর কেন্দ্রের দিকে, তার মানে আমরা বলতে পারি এই ত্বরণটাই হচ্ছে আমার আলটিমেটলি কেন্দ্রমুখী ত্বরণ। তাহলে
এই ত্বরণটা হচ্ছে আমার কেন্দ্রমুখী ত্বরণ, কারণ কেন্দ্রমুখী ত্বরণ বৃত্তের ব্যাসার্ধ বরাবর কেন্দ্রের দিকে কাজ করে, যেখানে স্পষ্টত এখান থেকে যে বিষয়টা আমরা লক্ষ্য করতে পারি। এবার দেখো আমরা যদি কেন্দ্রমুখী ত্বরণের যেই এক্সপ্রেশনটা পেলাম সেটা যদি একটু দেখার চেষ্টা করি, মাইনাস আর ওমেগা স্কয়ার ইটা ক্যাপ। এই যে আর ওমেগা স্কয়ার ইটা ক্যাপ, এই জায়গায় মাইনাস এবং ইটা ক্যাপ এই দুইটা জিনিস আমার দিক প্রকাশ করে, এবং আর ওমেগা স্কয়ার এটা প্রকাশ করে তার মান, অর্থাৎ কেন্দ্রমুখী ত্বরণের মান। তাহলে আমি যদি কেন্দ্রমুখী ত্বরণের মান বলি, শুধুমাত্র কেন্দ্রমুখী ত্বরণের মান যদি বলি, তাহলে আমি লিখতে পারি এ জাস্ট মান ইজ ইকুয়াল টু আর ওমেগা স্কয়ার। এটা হচ্ছে আমার সেই কাঙ্ক্ষিত কেন্দ্রমুখী ত্বরণের মান। এবার দেখো ওমেগা হচ্ছে আমার এখানে কৌণিক বেগ। আমরা রৈখিক বেগ এবং কৌণিক বেগের মধ্যে যে সম্পর্কটা জানি সেটা হচ্ছে বি ইজ ইকুয়াল টু ওমেগা আর। তাহলে এখান থেকে আমি ওমেগা সমান লিখতে পারি ভি বাই আর। এই ওমেগা এর ভ্যালুটা যদি আমি এখানে পুট করার চেষ্টা করি, তাহলে সেটা পাবো ভি স্কয়ার বাই আর স্কয়ার। দ্যাট মিন্স স্পষ্টত এখান থেকে দেখা যাচ্ছে এ ইজ ইকুয়াল টু ভি স্কয়ার বাই আর। এটাও হচ্ছে আমার কেন্দ্রমুখী ত্বরণের একটা এক্সপ্রেশন। তার মানে আমরা কেন্দ্রমুখী ত্বরণ এ সমান বলতে পারি বি স্কয়ার বাই আর, অথবা এ সমান বলতে পারি ওমেগা স্কয়ার আর। আমরা দুইটাই ইউজ করতে পারবো। যখনই আমার কৌণিক বেগ সম্পর্কিত রাশি দিয়ে জিজ্ঞেস করবে তখন আমি এই সূত্রটা ইউজ করব, এবং যখনই আমার রৈখিক বেগ দেওয়া থাকবে তখন আমি কেন্দ্রমুখী ত্বরণের জন্য এই সূত্রটা ইউজ করব। এইবার যদি আসি কেন্দ্রমুখী বলের ক্ষেত্রে, দেখো আমরা জানি বল কেন্দ্রমুখী বল। তো আমরা নরমালি জানি বল এফ, যেটা এফ সমান হচ্ছে এম এ। যখনই আমরা এর ভ্যালু বলি ত্বরণ, এ মানে যদি ত্বরণ হয়, এফ হচ্ছে বল। এ মানে যদি কেন্দ্রমুখী ত্বরণ হয়, সেই ক্ষেত্রে এফটা হবে ডেফিনেটলি কেন্দ্রমুখী বল। তার মানে আমি যদি এ কে বলি কেন্দ্রমুখী ত্বরণ, তখনই আমি এই এফ কে বলতে পারবো কেন্দ্রমুখী বল। ওই কারণে কেন্দ্রমুখী ত্বরণ বোঝানোর জন্য, যেহেতু কেন্দ্রমুখী, এটার ইংলিশ হচ্ছে সেন্টিপ্লেটাল, দ্যাট মিন্স এখানে একটা ছোট্ট করে সি দেয়া হয়, দ্যাট মিন্স এসি মানে বোঝানো হয় কেন্দ্রমুখী ত্বরণ। যখনই আমি এসি লিখবো, এখানে আমার লিখতে হবে এফসি মানে কেন্দ্রমুখী বল। এইবার দেখো এফসি সমান আমি এখান থেকে লিখতে পারি এম ইনটু এসি এর ভ্যালু, একটু আগে আমি এসি এর দুইটা ভ্যালু পেলাম, একটা হচ্ছে আর ওমেগা স্কয়ার এবং আরেকটা হচ্ছে ভি স্কয়ার বাই আর। তাহলে আমি এখান থেকে যদি লিখি আর ওমেগা স্কয়ার, তাহলে এফসি সমান লিখতে পারি এম ওমেগা স্কয়ার আর। এইটি হচ্ছে কেন্দ্রমুখী ত্বরণ বের করার সূত্র। অথবা আমি চাইলে এখান থেকেও কেন্দ্রমুখী ত্বরণকে লিখতে পারি। যখন এইখান থেকে কেন্দ্রমুখী ত্বরণটা লিখবো, তখন আমি লিখতে পারি এফসি ইজ ইকুয়াল টু এম ইনটু এসি এর পরিবর্তে লিখবো ভি স্কয়ার বাই আর। দ্যাট মিন্স এফসি ইজ ইকুয়াল টু আমি লিখতে পারি এম ভি স্কয়ার বাই আর। এটা হচ্ছে রৈখিক বেগ যখন দেওয়া থাকবে তখন যেভাবে আমরা কেন্দ্রমুখী বল ক্যালকুলেট করব, সেই বলটা ক্যালকুলেটের জন্য আমার ফর্মুলা।